জানতে চাচ্ছিলাম যে আমেরিকার লাইফটা মানে আমাদের যদি কোনো এক্সকাইড বড় ভাই বা ছোট ভাই বা অন্য কেউ যে বাংলাদেশি যারা আছে তারা যদি আমেরিকায় যেতে চায় আসলে এই ফ্যামিলি বা আপনার মানে যে কোপ আপ করা আর কি তাদের কালচারের সাথে এটা কেমন কীভাবে আপনারা দেখতেছেন বা আপনারা কীভাবে কোপ আপ করতেছেন তাদের সাথে একটা কালচার একটা ডিফারেন্স থাকেই। যেটা মনে করি যে কোনোখানে তুমি যদি মাইগ্রেট করতে চাও তোমার কয়েকটা জিনিস লক্ষ্য করা উচিত। একটা ল্যাঙ্গুয়েজ, একটা হলো কুইজিন খাওয়া, একটা কালচার, আরেকটা হলো তুমি সাইট সিইং প্লেস আছে কিনা, জাস্ট তোমার ওই মেন্টাল বিকাশের জন্য। হ্যাঁ, আমেরিকায় স্টুডেন্ট থাকা অবস্থায় বিশাল চ্যালেঞ্জ হলো তোমার স্ট্যাটাসটা মেনটেন করা। আরেকটা হলো পোস্ট গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ হলো আমেরিকায় যদি স্টেম ফিল্ড না হও, স্টেম বলতে যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস, পাশের পর তোমাকে 3 বছর একটা কাজ করার সুযোগ দেয়, এর মধ্যেই তোমাকে জব জোগাড় করতে হবে। আমি যেটা দেখি অ্যাটলিস্ট স্টুডেন্টদের ক্ষেত্রে যে ভিসার পরে যে স্ট্যাটাস বলে ইউএসএতে, স্ট্যাটাসটা এক্সটেন্ড হলেও ভিসাতে আসলে স্ট্যাম্প দেয় না। স্টুডেন্ট ভিসায় যায় কিন্তু ওই যে ওপিটিতে থাকার সময় আর দেশে আসতে পারে না। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে এই যে ভিসা স্ট্যাটাসের ক্ষেত্রেও যেমন হচ্ছে জবে থাকা অবস্থায় যদি কোনো কারণে জব চলে 60 দিনের মধ্যে তোমাকে নেক্সট একটা জব ম্যানেজ করতে হবে, না হলে তোমাকে ইউএসএ থেকে আউট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম অর্কার পডকাস্টে ওল্ড ফ্রেন্ডস। এটা আজকে আমাদের যে দুইজন গেস্ট আছেন তারা হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন থেকে এসেছেন। আমরা চাই তাদেরকে মেক বাংলাদেশ গ্রেট এগেইন করার জন্য। তো একজন হচ্ছে 32তম ব্যাচের আলিমুর রেজার ভাই, আরেকজন হচ্ছে 39তম ব্যাচের জুলকার নাইন ভাই। এখন আমি প্রথমে ইন্ট্রোডাকশন করে দিই, তাদের ব্যাকগ্রাউন্ড একটু বলি। আলিনুর রেজা ভাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিউক ইউনিভার্সিটি, ড্রেক ইউনিভার্সিটি, অ্যান্ড জুলকার ভাই ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন গুগল, হি ইজ ইন গুগলার। সো আমরা এই দুজনকে পেয়েছি, এখন আমরা তাদের মুখ থেকেই তাদের ইন্ট্রোডাকশনটা নিব। ভাই প্রথমে আপনি। থ্যাংক ইউ। আমি ইন্ট্রোডাকশনটা ক্যাট কলেজের পর থেকেই শুরু করি তাহলে। আমি এবং শর্টই করব। আমি বুয়েটে ভর্তি হই 2002 সালে সিএসসি ডিপার্টমেন্টে। তো কম্পিউটার সায়েন্সই আমার ব্যাকগ্রাউন্ড। বুয়েটের পর আমি 1 বছর এখানে সফটওয়্যার কোম্পানিতে কাজ করছিলাম এসডিএসএলে। দেন আমি গ্র্যাজুয়েট করতে আমেরিকায় চলে যাই। আমি মাস্টার্স করি ড্রেক্সেল ইউনিভার্সিটিতে। দেন আমি পিএইচডি করি জর্জ মেসন ইউনিভার্সিটি থেকে, জর্জ মেসন নর্দার্ন ভার্জিনিয়াতে। দেন আমি অ্যাকাডেমিয়ান হতে চাইতাম সবসময়, আমি ওই জন্য কন্টিনিউ করছি অ্যাকাডেমিয়াতে। পোস্ট ডক হিসেবে আমি 3 বছর কাজ করি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনে। অ্যান্ড দেন ফ্রম দেয়ার I joined Drake University in Des Moines, Iowa as an assistant professor, tenure track basically. So right now last semester আমি আমাদের ইউনিভার্সিটির একটা জয়েন্ট কোলাবোরেশন উইথ আ চাইনিজ ইউনিভার্সিটি চিংদাওয়ে, ওখানে 1 সেমিস্টার ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাটালাম। এখন আবার আমেরিকায় ব্যাক করব টু টিচ স্প্রিং সেমিস্টার অ্যাট ড্রেক ইউনিভার্সিটি। আর আমার রিসার্চ এরিয়া হলো ব্রডার এরিয়া হলো এআই, বাট আমি কম্পিউটার ভিশনে সাব এরিয়াতে কাজ করি। আর অ্যাপ্লিকেশন ডোমেইনটা হলো রোবোটিক্স। এই হলো আমার ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন জুলকার ভাই প্লিজ ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমিও তাহলে ভাইয়ের মতো ক্যাডেট কলেজের পর থেকেই শুরু করি। ক্যাডেট কলেজে আমি 39 ব্যাচ। আমরা ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি 2008-এ। তারপরে বুয়েটে ছিলাম 1 বছর। অ্যাকচুয়ালি বুয়েটে পরীক্ষা দিয়ে ইচ্ছা ছিল সিএসসি তে পড়ার, বাট হয় নাই। তারপরে আর্কিটেকচারে ছিলাম 1 বছর, পড়তে পড়তে চলে গেলাম সাউথ কোরিয়া, সেখান থেকে আন্ডারগ্রেড করা। সাউথ কোরিয়াতে গিয়ে অবশ্য আবার মেকানিক্যালে মেজর, আর মেকানিক্যাল পড়তে পড়তে মনে হলো যে সিএসসিটা তো ভালোই, তো এই জন্য সিএসসি ডাবল মেজর। ওইখান থেকে গ্র্যাজুয়েশনের পর সাউথ কোরিয়ায় একটা কোম্পানিতে ছিলাম, নেভিগেশন সিস্টেম বিল্ড করতো। সেখানে কিছুদিন জব করার পর তারপরে গুগলে জয়েন করি 2018-এ কোরিয়াতে। তারপরে কোরিয়াতে 2 বছর থাকার পর মুভ করি ইউএসএ 2020-এর দিকে। তারপরে 2020 থেকে এখন পর্যন্ত গুগলেই কাজ করছি, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে।
ওহ দ্যাটস গ্রেট। তাহলে তো ভাই আপনারা দুজনে আমেরিকান, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। চেষ্টা করতেছি। সো সো এখানে যখন এটা ইন্ট্রোডাকশন পর্যায়ে তো অলরেডি চলে মানে শেষের দিকে, তো আমি এখন নেক্সট যে পয়েন্টে আমি আসতে চাচ্ছি, তো আপনারা দুজনে তো আমেরিকাতে অনেকদিন ধরে আছেন। আপনি ধরেন ভাই আপনি তো আছেন 17 বছর, ভাই আছেন 5-6-7 ইয়ার্স, রাইট? রাইট। তো আমরা আসলে এখন জানতে চাচ্ছিলাম যে আমেরিকার লাইফটা মানে আমাদের যদি কোনো এক্সকাইড বড় ভাই বা ছোট ভাই বা অন্য কেউ যে বাংলাদেশি যারা আছে তারা যদি আমেরিকায় যেতে চায়, তাদের জন্য একটা ফার্স্ট চিন্তা ভাবনা করে যে আমি ওখানে গিয়ে ফার্স্টে হয়তো কোনো একটা ইউনিভার্সিটি পড়তে হলাম বা জব নিয়ে গেলাম, তারপরে তার চিন্তা থাকে যে তার বাচ্চা কাচ্চা কোথায় যাবে, বাচ্চা কাচ্চা কোথায় পড়বে, দেন হচ্ছে তার মানে কালচার যেটা আর কি হচ্ছে সেই কালচারের সাথে মিশতে পারবে কি না। তো আমি আসলে আপনি দুজনের কাছে কোশ্চেন যে আসলে এই ফ্যামিলি বা আপনার মানে যে কোপ আপ করা আর কি তাদের কালচারের সাথে, এটা কেমন কীভাবে আপনারা দেখতেছেন বা আপনারা কীভাবে কোপ আপ করতেছেন তাদের সাথে? একটা কালচার একটা ডিফারেন্স থাকেই, সেটা যদি আপনারা যদি আমাদের একটু জানাই দেন। জুলকার, তুমি শুরু করবে? হ্যাঁ, শুরু করতে পারি। আমার আসলে হচ্ছে যেহেতু সাউথ কোরিয়াতেও থাকা হয়েছে, ইউএসএ তেও থাকা হয়েছে, আমার মনে হয় যে ইউএসএ একটা মানে বেশ ভালো একটা মাল্টিকালচারাল কান্ট্রি। মানে এখানে আমার মনে হয় যে সবার গিয়ে মনে হবে যে অ্যাটলিস্ট ইউ আর ইনক্লুসিভ, মানে ইউ আর ইনক্লুডেড ইন দ্য কমিউনিটি, যেটা অনেক দেশে মনে হতে পারে যে দেয়ার ইজ সাম গ্যাপ। সো এই দিক দিয়ে কালচারালি ওখানে আর আমি এখন ক্যালিফোর্নিয়াতে আছি, ওইখানে হচ্ছে অনেক ডাইভার্স সেট অফ পিপল। সো বিভিন্ন দেশ থেকে আছে, তোমার হচ্ছে আমাদের উপমহাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে, সব দেশ থেকে। তো যেমন আমার ছেলে এখন স্কুলে যাচ্ছে, ওদের ক্লাসের প্রায় মনে হয় 7-8টা দেশের ছেলে মেয়ে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের, হয়তোবা কেউ চায়না থেকে আসছে, কেউ আমেরিকান, কেউ অন্যান্য দেশে ইন্ডিয়ান, অনেক দেশে আছে। তো আমার মনে হয় যে এই দিক দিয়ে কালচারালি আমেরিকা গুড, এবং ছেলে মেয়েরাও হচ্ছে ঠিক মতো খাপ খাইয়ে নিতে পারে, যেটা হয়তোবা অন্য দেশে যেমন ফর এক্সাম্পল ইন সাউথ কোরিয়াতে যখন ছিলাম হয়তোবা একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ যেহেতু ওখানে সবাই কোরিয়ানে কথা বলে, কোরিয়ানে বলতে হবে। আবার দেখা যায় যে হয়তোবা আরেকটা দেশে কথা বলতে বলতে কোরিয়ান বাচ্চা কাচ্চা শিখে গেলে হয়তোবা বাংলা শেখে না, সেক্ষেত্রে আবার দেশের দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের সাথে কথা বলার সময় একটা গ্যাপ ক্রিয়েট হয়। বাট ইংলিশ শিখলে অ্যাটলিস্ট একটা কমন, স্টিল তার উপরে বাসায় চেষ্টা করা হয় বাংলায় কথা বলার। তো মাশাআল্লাহ বাংলা বলতে পারে ছেলে মেয়ে। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে মানে আমেরিকা কেউ যদি লং টার্ম থাকতে চায়, কোয়াইট গুড। আর অন্যান্য চ্যালেঞ্জ তো আছেই, যে কেউ যখন হচ্ছে প্রথমে শুরু থেকে যেতে চায়, ভাই হয়তো বা বেটার বলতে পারবেন যে আপনি তো শুধু পজিটিভ কথাগুলো বলেন, কিছু মানে চ্যালেঞ্জেস এর কথা বলেন, মানে নেগেটিভ না, মানে চ্যালেঞ্জ কি ফেস করতে পারেন? আচ্ছা, আমি ওকে একটু কমপ্লিমেন্ট করে ভালোগুলা বলি, দেন উই উইল ডিসকাস দ্য ক্যাভিয়েটস। তো জুলকার অলরেডি ভালোগুলা কাভার করছে পয়েন্টগুলো। আমি যেটা মনে করি, যে কোনোখানে তুমি যদি মাইগ্রেট করতে চাও, তোমার কয়েকটা জিনিস লক্ষ্য করা উচিত। একটা ল্যাঙ্গুয়েজ, একটা হলো কুইজিন, খাওয়া, একটা কালচার, আরেকটা হলো তুমি না সাইট সিইং প্লেস আছে কিনা, জাস্ট তোমার ওই মেন্টাল বিকাশের জন্য। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা ছোটোবেলা থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ শিখেছি, তো আমেরিকায় এই ট্রানজিশনটা অত শখ হিসাবে আসে না। কারণ তুমি যদি কমিউনিকেট করতে না পারো, তোমার কমিউট মানে যাতায়াত আর খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, এই দুইটা তোমার এভরি ডে লাগবেই, রাইট? এই জিনিসটা আমেরিকার কোনো স্টেটে প্রবলেম হওয়ার কথা না। আমি 4টা স্টেটে ছিলাম, অ্যান্ড আমেরিকা ইনক্লুসিভ, মাইগ্রেন্ট ফ্রেন্ডলি বলে প্রতিটা স্টেটে এবং প্রতিটা স্টেটের বড় বড় শহরগুলোতে আমাদের কালচারের আর কাছাকাছি কালচারের রেস্টুরেন্ট আর মানুষ ভরা, প্রচুর। তো দেখা যায়, তুমি ওই যে বললাম ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা, যাতায়াতের, ওটা কোনো সমস্যা হবে না। গ্রসারি করতে গেলেও দেখা যাবে ওই গ্রসারি শপেই আমাদের বাংলাদেশি না থাকলেও পার্শ্ববর্তী দেশের মানুষজনে আছে, তারা ইংলিশ বুঝে বা অ্যাকসেন্ট টোনে অনেক কিছু বুঝিয়ে দিতে পারবে। আর তুমি যেসব প্রোডাক্ট খুঁজছো ওগুলো তো পাবেই। এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। আমরা যখন সাউথ কোরিয়া থেকে প্রথম আমেরিকাতে মুভ করি, ভাইয়ের পয়েন্টের সাথে সাথে মিলে, সাউথ কোরিয়াতে তো সবকিছু আসলে হাই রাইজ, মানে বিল্ডিং, এবং মানে বলা যায় যে সবকিছু হাতের কাছে, জাস্ট বাসা থেকে নামলে নিচেই হচ্ছে কনভেনিয়েন্স স্টোর। কিছু ঢাকার মতো ক্লিনার, নিট অ্যান্ড ক্লিনার, ডেভেলপ, সবকিছু মিলে। তো এই দিক দিয়ে সবকিছু কিন্তু খুবই কনভেনিয়েন্ট, গাড়ি লাগে না বললেই হয়, পাবলিক ট্রান্সপোর্টে তুমি জাস্ট যাবা, জিনিসপত্র নিবা, চলে আসবা। প্রথম যখন আমরা আমেরিকায় মুভ করছি, তো আমেরিকাতে তো আবার সবকিছু অনেক দূরে দূরে, তুমি গাড়ি ছাড়া কোথাও মানে যাইতেই পারবা না, এটা হচ্ছে সমস্যা। যেমন প্রথমবার আমরা যখন গেছি,
কোরিয়াতে যেমন কনভেনিয়েন্স স্টোরে হচ্ছে ডিম, দুধ এগুলো সবই পাওয়া যায়। তো আমেরিকাতে তখন তো প্রথমে যাওয়ার পরেই তো আর গাড়ি নেই। তো আমি হেঁটে, হেঁটে গিয়ে আমি জিজ্ঞেস করছি যে, "এখানে কি তোমাদের দুধ বা ডিম আছে মানে বাচ্চার জন্য?" সে খুবই অবাক হয়েছে যে, "এখানে এটা চাচ্ছে কেন? কনভেনিয়েন্স স্টোরে এসে মানে 7-Eleven বা এই টাইপের।" তো আমেরিকার এই চ্যালেঞ্জ গুলো থেকে ১ম এ মনে হচ্ছিল যে আসলে ডিফিকাল্ট প্লাস বাসাগুলো অনেক দূরে। যেহেতু হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি হোম রেসিডেন্স টাইপ বেশি। তো মানে কাছাকাছি মানুষজনও দেখা যায় না, ফাঁকা, ফাঁকা। ১ম আমাদের যেটা ভাল লাগছে যে আমরা একটা গ্রোসারি স্টোরে গিয়ে দেখি পটল পাওয়া যাচ্ছে। তো এই পটল দেখে মনে হইছে যে ও আচ্ছা এখানে তো সব ধরনের দেশি শাকসবজি বা খাবার-দাবার পাওয়া যায়। তারপরে আশেপাশে তোমার ধরো বাংলাদেশি, ইন্ডিয়ান অন্য সিমিলার টেস্টের রেস্টুরেন্ট আছে। তুমি চাইলেই গিয়ে খেতে পারতেছো। তো এই জিনিসগুলো আসলে খুবই কনফিডেন্ট যেটা হয়তোবা অন্যান্য দেশে কিছু স্পেসিফিক সিটি ছাড়া তুমি হয়তোবা পাবা না। ভাই আপনারা তো এতক্ষণ পর্যন্ত তো সব পজিটিভ কথা বলেন, বাট আমি এখন চ্যালেঞ্জেস দিকে তো বলছি, একটু চ্যালেঞ্জের কিছু পয়েন্ট গুলো বলেন। আসলে তো এক জায়গায় তো সবকিছু পজিটিভ থাকে না, কিছু কিছু তো হয়তো বা একটু চ্যালেঞ্জেস থাকে যেটা আসলে আমরা ফেস করতে পারি বা আপনি প্রথমে গিয়ে ফেস করেছেন, সেখান থেকে আমাদের যদি আপনার যদি কিছু এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু মানে শেয়ার করতেন। আমি শুরু করলাম। অফকোর্স যেহেতু আমি ধরো আমার স্টুডেন্ট লাইফটা আমি ওখানে কাটাইছি, দেন আমি এখন প্রফেশনাল লাইফে গেছি, তো আমি স্টুডেন্ট লাইফের চ্যালেঞ্জগুলো দিয়ে শুরু করি। কিছু কিছু আমি সব কাভার করতে পারবো না আমি, বাট মেজর কিছু বলি। যেটা আমেরিকায় স্টুডেন্ট থাকা অবস্থায় বিশাল চ্যালেঞ্জ হলো তোমার স্ট্যাটাসটা মেনটেন করা। এখন তুমি যদি স্কলারশিপ নিয়ে যাও, যেটা আমরা গেছিলাম, তো ইউনিভার্সিটিতে তোমাকে রেজাল্ট ভালো রাখতে হবে, কনসিস্টেন্টলি তোমার ওই স্কলারশিপটা মেনটেন করতে হবে। ইউজুয়ালি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট লেভেলে আমরা যাই যখন, আমরা মাস্টার্স, মোস্টলি আমেরিকায় পিএইচডি, মাস্টার্স খুব কম অপরচুনিটি থাকে। তো এই মাস্টার্স বা পিএইচডির ফান্ডটা আসে ইউজুয়ালি আইদার গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট আর গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো এগুলারও একটা লিমিট থাকে। তো টানা একজনকে 5 বছর তো আর দিবে না। তো এইটা কনসিস্টেন্টলি মেনটেন করা, তো ওই জন্য দেখা যায় ওই যারা এভাবে পড়তে যায় বাইরে কাজ করার স্কোপ থাকে না। তো এটা একটা চ্যালেঞ্জ, উইচ মিনস তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট মেনটেন করতে হবে। আরেকটা হলো পোস্ট গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ হলো আমেরিকায় যদি স্টেম ফিল্ড না হও, স্টেম বলতে ওই যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস, পাশের পর তোমাকে 3 বছর একটা কাজ কাজ করার সুযোগ দেয়। এর মধ্যেই তোমাকে জব জোগাড় করতে হবে। ওই যে স্ট্যাটাসের প্রসঙ্গটা আনতেছিলাম, স্ট্যাটাস যাতে ইনভ্যালিডেট না হয়ে যায়। তো এটা সবসময় যতদিন এই কাগজের ব্যাপারটা রিজলভ না হয়, কনস্ট্যান্টলি ইউ আর স্টিল অ্যান্ড এলিয়েন হিসাবে ট্রিট হও। আসলে ওটাই লেখা থাকে এলিয়েন, আমরা যদিও ওখানে স্টুডেন্ট হিসেবে এলিয়েন হিসেবেই থাকে। তো এইটা একটা চ্যালেঞ্জ কনস্ট্যান্টলি ইয়ে করা, বাট ওই যে পড়াশোনা সব ঠিকঠাক থাকলে সব ঠিক থাকবে। সেকেন্ড আরেকটা চ্যালেঞ্জ বলবো, এটা জিওগ্রাফিক লোকেশনের সাথে রিলেটেড। ওই যে এখন তুমি যদি একটা ভেরি কসমোপলিটন সিটিতে থাকো, সাচ অ্যাজ নিউ ইয়র্ক অর এলএ অর ইভেন সান ফ্রান্সিসকো, দেখা যাচ্ছে ওখানে এই যাতায়াত ব্যবস্থা, প্লেনের কথা আমি বলছি, আমি বাংলাদেশে আসব, ওখানে সুন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাছে আছে। ওয়্যারঅ্যাজ আমি এখন আমার পার্সপেক্টিভ দিতে পারি, ধরো মিডওয়েস্টে ইন্টারন্যাশনাল হাব হলো শিকাগো, কোয়াইট রিসেন্টলি ডিট্রয়েটে একটা হাব করছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, অনেক কিছু দূরে যেতে হচ্ছে, কমিউটার একটা চ্যালেঞ্জ আসে এটা। এছাড়াও টুকটাক আরও লাইফে চ্যালেঞ্জ আছে। এগেইন এটা সাবজেক্টিভ, ইউ ক্যান অলওয়েজ সি দ্য ওয়াটার হাফ ফুল অর হাফ এমটি। এখন তুমি যদি ওই নেগেটিভ সাইডগুলো দেখতে থাকো, তখন দেখা যাবে আসলে এখানে সবই চ্যালেঞ্জ। বাট আই থিঙ্ক রেসিজমটা কেমন, মানে রেসিজমের কি অবস্থা? মানে আমরা তো জানি যে আমেরিকা, আমরা তো ভিডিও দেখি, ইউটিউব ভিডিওগুলো দেখি, তো লটস অফ রেসিজম ইন, মানে রেসিজমের ওগুলো কোনো কিছু কি এখন কি আপনাদের, আপনি যে জায়গায় আছেন, এটা কি আপনি ফেস করেছেন? আমি একটা পার্সপেক্টিভ এখানে দিতে পারি। আইওয়া ইজ এ ডিপ হোয়াইট স্টেট আমি বলবো ওখানে। তো এগেইন অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট যেগুলো আছে, ইউজুয়ালি ওখানে অনেক মাল্টিকালচারাল পিপল চলাফেরা করে, তো দেখা যায় ওদের দৃষ্টিভঙ্গি একটু ডিফারেন্ট হয়। তো এখন আমি থাকি আইওয়ার ক্যাপিটাল ডিময়েনে। এখন ডিময়েন থেকে আমি যদি খুব ভিতরে পকেটে ঢুকে যাই, যেখানে ওরা কোনো দিন বিদেশি দেখে না, তখন তো ওরা চোখ আইব্রাও বড় করে তাকাবি। তো আমি বলবো না একদম ওরা এরকম হয়নি। আমি ইন্ডিয়ানাতে থাকতেও দেখা গেছে ওই যেই ব্লুমিংটন ক্যাম্পাস থেকে বের হয়ে ভিতরে একটা গ্রামের মধ্যে ঢুকলাম, তখন ওরা যে বড় ওয়ালমার্টেও গেলেও দেখা যাচ্ছে এই কোত্থেকে আসলো। তো ওরকমভাবে প্রোনাউন্স আমার এক্সপেরিয়েন্স হয়নি যে এই তুমি এখানে গো ব্যাক টু ইয়োর কান্ট্রি, এরকম এক্সপিরিয়েন্স আমার কম হয়েছে। বাট আমরা ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখলে এটা দেখতেই পারি, আমি ওরকম ফেস করিনি। বাট অ্যাজ লং অ্যাজ ওই যে বড় সিটি যেখানে অনেক কালচারাল
কালচারের মানুষ ঘোরাফেরা করতেছে, সেক্ষেত্রে সবার এক্সপিরিয়েন্স আমি কম বেশি সেমই বলবো যে ওরা এরকম এক্সপ্লিসিটলি রেসিজমের ফেস করেনি। বাট ইফ তুমি ডিপ ইনসাইড আমেরিকার টেরিটরি, গ্রামে যেখানে মানুষজন কম, অবশ্যই ওখানে গেলে তো হয়তো তোরা একটু অন্যভাবে তোমাকে আইব্রাউজ রেজ করবেই। এটা হলো আমার পার্সোনাল পার্সপেক্টিভ। তোমার আর আমার দিক থেকে মনে হয় যে ভাই যেটা বলতেছিলেন যে রেসিজমের ব্যাপারটা আসলে ইন্ডিভিজুয়াল ব্যাপার, হয়তোবা কে কোন সিটিতে আছে সেইখানে বেস করে হয়তোবা রেসিজম একেবারেই ফেস করে না এরকম কেউ আছে, আবার হয়তো ফেস করছে এরকম। তো আমিও যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে আছে, ওইখানে যেমন অ্যাটলিস্ট জবের ক্ষেত্রেও আমাদের নেইবারিং টিমে মনে হয় প্রায় 8-10টা দেশের মানুষজন আছে। সো কখনো ফিল হয় নাই যে রেসিজম, বাট তার মানে এই না যে রেসিজম নেই, হয়তোবা অনেকেই শিকার হয় রেসিজমের। ভাই যেমন বলছিলেন যে হয়তোবা কখনো বিভিন্ন সিচুয়েশন আমি শুনছি, হয়তোবা আমাদের কাছের ক্লোজ ফ্রেন্ডরা অনেকে হয়তোবা এরকম রেসিজমের শিকার হয়েছে, বাট স্টিল যাতে এই রেসিজমের শিকার না হয় এরকম বিভিন্ন স্টেটের লই আছে যাতে রেস এর উপর বের করে মানে বেস করে ডিসক্রিমিনেশন না করতে পারে। সো দেয়ার আর লাইক things in place to prevent racism from happening to mass people, but আর রেসিজম বাদে আগের পয়েন্টে ভাই যেটা বলছিলেন যে এই যে ভিসা সিচুয়েশন, বা এটা একটা বড় চ্যালেঞ্জ, যদিও আমি জব নিয়ে মুভ করছি, বাট আমি যেটা দেখি অ্যাটলিস্ট স্টুডেন্টদের ক্ষেত্রে যে ভিসার পরে যে স্ট্যাটাস বলে ইউএসএ তে, স্ট্যাটাসটা এক্সটেন্ড হলেও ভিসাতে আসলে স্ট্যাম্প দেয় না। তো এক্ষেত্রে যেটা হয় যে অনেকেই হয়তো যখন স্টুডেন্ট ভিসায় যায় কিন্তু ওই যে ওপিটিতে থাকার সময় আর দেশে আসতে পারে না, কারণ ওই দেশে আসলে বাংলাদেশ এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা নিয়ে আবার যেতে হবে। তো এই জন্য অনেকে দেখা যায় যে আমাদের ফ্রেন্ডরাও বা অনেকে স্টুডেন্ট ভিসায় গেলে অনেক লম্বা একটা দিন দেশে আসতে পারে না। তো এর মধ্যে কোনো ইমার্জেন্সিতে আসতে হলেও বা কোনো কারণে যেতে হলেও এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এই যে ভিসা স্ট্যাটাসের ক্ষেত্রেও, যেমন হচ্ছে জবে থাকা অবস্থায়, যেমন ফর এক্সাম্পল H1B বা L1 এ যদি কোনো কারণে জব চলে যায়, ইউএসএ তে যেহেতু লে অফটা ভেরি কমন, সো জাস্ট একদিনের নোটিসে লে অফ করে দিতে পারে তোমাকে। তো সেই ক্ষেত্রে যদি তোমার জব চলে যায় 60 দিনের মধ্যে তোমাকে নেক্সট একটা জব ম্যানেজ করতে হবে, না হলে তোমাকে ইউএসএ থেকে আউট। হ্যাঁ, ম্যান্ডেটরি, যদি তোমার পার্মানেন্ট গ্রিন কার্ড বা এই ধরনের ভিসা না থাকে, মানে ইফ ইউ আর ইন H1B অর লাইক L1 বা এই ধরনের যেগুলো F1 জব ভিসা। তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় যে খুবই বড় একটা মানে হেডেক আনটিল ইউ হ্যাভ আ গ্রিন কার্ড। তো আমার মনে হয় যে কনস্ট্যান্টলি তোমাকে এই ফিয়ারটা নিয়ে ঘুমাতে হয়, মানে মানে তুমি তো জানো না যে নেক্সট দিন তোমার জব থাকবে কিনা, কারণ এখানে অন্যান্য দেশে যেখানে লেবার ল মোর স্ট্রিক্ট সেখানে হয়তো বা ওদেরকে ধরো 60 ডেজ এর নোটিস দেয় বা অনেক কিছু আছে, বাট ইউএসএ তে যে কোনো সময় তোমাকে লে অফ করতে পারে। সো ইফ লে অফ হ্যাপেন্স অর ফর এনি রিজন, ইফ ইউ লুজ ইউর জব, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড ইট উইদিন 60 ডেজ। সো আমার কাছে মনে হয় যে এটা বেশ বড় একটা হেডেক, যেটা নিয়ে তোমাকে কনস্ট্যান্টলি থাকতে হবে। তো এখানে আমার একটা কোশ্চেন আছে, ধরেন যে ইনস্ট্যান্টলি তারা আমাকে লে অফ করছে, বাট হ্যাঁ, there are some benefits they will give to me, Right, ধরেন so- আপনি 3 বছর 4 বছর জব করতেছেন, এটা তো ভালো একটা অ্যামাউন্ট তো দেওয়ার কথা at এটা least। ট্রু এবং নট ট্রু এট দ্য সেম টাইম, কারণ কিছু কিছু কোম্পানি এটা এনশিওর করে যে দেয়, যেমন হচ্ছে বড় কোম্পানিগুলো দেয় অ্যাটলিস্ট। যেমন আমি যতদূর শুনেছি গুগল বা ফেসবুক যখন রিসেন্টলি লে অফ করলো, বেশ কয়েক মাসের হচ্ছে তোমার স্যালারি বা এগুলো দেয়, যা সেভারেন্স প্যাকেজ দেয় এই ধরনের। বাট সব কোম্পানি যে দিবে এটা নট গ্যারান্টিড। সো তুমি যদি এখন যে কোম্পানিতে কাজ করো সেখানে না দেয়, ইউ মে এন্ড আপ উইথ নাথিং। সো সেটা সেই মানে অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ বোথ হেডেক। লাইক ফর এক্সাম্পল ইফ ইউ লস্ট ইউর জব, তোমার প্রথম চিন্তা হচ্ছে আমার তো স্যালারি নাই, কেমন করে চলবো, কারণ যতই দেখা যাক যে ইউএসএ তে স্যালারি বেশি এই বেশি, সবাই আলটিমেটলি দেখা যায় দিন আনে দিন খায় এরকম, মানে তুমি ট্যাক্স আছে, তোমার খরচ আছে, যেমন হচ্ছে প্রথমেই তো ট্যাক্স বেশ কিছু চলে যায়, ফেডারেল গভর্নমেন্ট নিয়ে নেয়, তারপরে স্টেট ট্যাক্স যায়, তারপরে তোমার হাউজিং এ একটা হিউজ পোর্শন অফ মানি যায়, মানে হাউজিং মানে তোমার ধরো বাসার মর্টগেজ অথবা রেন্ট পেমেন্ট, হিউজ অ্যামাউন্ট অফ মানি যায়, তারপরে গ্রসারি টসারি এগুলো তো আছে। তো প্রথম চিন্তা হলো আমার টাকা আসবে কই থেকে, যে কয়দিন আমার জব নেই, আর এর মধ্যে এই 60 ডেজ এর মধ্যে তোমাকে আবার জব ম্যানেজ করতে হবে বা অন্য কোনো ভিসায় সুইচ করতে হবে লাইক F1। বাট দুইটার কোনোটাই ইজি না। সো আমার কাছে মনে হয় যে আনটিল ইউ হ্যাভ গ্রিন গ্রিন কার্ড কার্ড অর অর সিটিজেনশিপ, পাসপোর্ট, ধরেন যে, যখন আপনি এই যে মানে কি বলবো যে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনলেন বা আপনি একটা মানে প্রপার্টি কিনলেন মর্টগেজ দিয়ে বা সামথিং কিছু, হয়তো বা 3-4 বছর 5 বছর ধরে, হ্যাঁ। তো ওটা কি একটা পজিটিভ পয়েন্ট না যে আমেরিকাতে সে একটা মানে কি বলে একটা প্রপার্টি কিনতেছে, তাহলে এ তো আগে পাওয়ার কথা, বা আপনার
যে কি বলে গ্রিন কার্ড পাওয়ার গ্রিন কার্ড পাওয়া গ্রিন কার্ড বা পাসপোর্টের ক্ষেত্রে এগুলো কোনো পয়েন্ট আসলে অ্যাড করে না। এটা জাস্ট নর্মাল গ্রিন কার্ডের যে প্রসেস আছে, যে কিছু কোন ভিসা থেকে তুমি যাচ্ছ, EB1 EB2 এই ধরনের কিছু ফিল্ড আছে এবং রিকোয়ারমেন্ট আছে, শুধু যে তারাই কিনতে পারবে। কিনতে না, মানে বাসা কেনা না, আমি বলছি ভিসা চেঞ্জের। বাট বাসা কেনার জন্য আমেরিকাতে এরকম কোনো রুলস নাই যে H1B কিনতে পারে। সো এদিক দিয়ে মাল্টিকালচারাল এবং এই মানে এই জিনিসগুলো খুব ভালো, যে স্টুডেন্ট হয়েও যদি তোমার ক্যাপাবিলিটি থাকে তুমি হয়তো বাসা কিনতে পারবা। বাট মেইন সমস্যা হচ্ছে যে এগুলো তো অ্যাড করে না। আর ফর এক্সাম্পল তুমি ধরো বাসা কিনে ফেললা, মর্টগেজে হিউজ অ্যামাউন্ট অফ মানি যাচ্ছে, তোমার চাকরিও নাই, তুমি এই বাসা কি করবে, কোথায় থেকে টাকা দিবা? হয় তোমার বাসা সেল করে ইনস্ট্যান্টলি কিছু একটা করতে হবে, অথবা যদি ধরো বাসা সেল করতে না পারো হয়তো মার্কেট প্রাইসের চেয়ে অনেক কমে সেল করতে হবে, ইউ মাইট বি ইন আন্ডার। এখানে আমার একটা ব্রেন স্টর্মিং একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা করতে আমি জানি না আপনি ইয়ে করতে পারেন। যেমন ধরেন চায়না, আমি একটা কান্ট্রি এখানে এখন অ্যাটাচ করতে যাচ্ছি। চায়নার কিন্তু আপনি জানেন যে আপনার হচ্ছে ট্রেজারি, মানে ইউএস ট্রেজারিতে অলরেডি 32 ট্রিলিয়ন, এখন 40 ট্রিলিয়ন হয়ে গেছে আপনাদের ঋণ। তো সেখানে ধরেন চায়নার মনে অলরেডি $10 ট্রিলিয়ন আছে। তো চায়না কি পারে না $10 ট্রিলিয়ন জায়গা যত কিছু দরকার আছে তারা কিনে ফেললো, তারপর ওটা চায়না করে ফেললো, এরকম কোনো পসিবিলিটি আছে? আমেরিকা জীবনও হতে দিবে না ওদের ল এখন, বা ইনফ্যাক্ট ওই হ্যাঁ ওনারশিপ হতে দিবে না ওটা করতে। ও হ্যাঁ, আর ইয়ের ক্ষেত্রে আমি যাতে একটু সামারাইজ করতে চাচ্ছি যেটা ব্যাপারটা, আমেরিকাতে ট্রানজিশনটা এরকম হয়, আমরা যেভাবে যাই, যেহেতু এটা পডকাস্ট অনেক আমাদের জুনিয়র ভাইরা শুনবে, ওরা তো শুরুতে না স্টুডেন্ট হিসেবে যাওয়া যায়, স্টুডেন্টটাকে বলা হয় F1 স্ট্যাটাস, F1, F1 দিয়ে তোমাকে মেনটেন করতে করতে আলটিমেটলি তোমাদের গোল কি, আমি অডিয়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রেই বলতেছি, একটা জব ম্যানেজ করা। জব হলে ইউজুয়ালি তখন জবে H1 ভিসায় একটা ট্রানজিশন হয়। এরপরে মানুষজন ওই গ্রিন কার্ড মানে আসলে পার্মানেন্ট রেসিডেন্স, হ্যাঁ হ্যাঁ পিআর হওয়া। তো এই পিআর হওয়া এই দুই স্ট্যাটাসের মাঝখানে গ্যাপটা যত কম হবে ততই এই এডিশনাল স্ট্রেসটা কমবে। তো আমি যতদূর জানি, আমি তো অনেক ধরনের মানুষের সাথেই কথা বলি, ইদানিং স্টুডেন্ট যারা আসতেছে, ইদানিং দেখা যায় অনেকে শুরুতে স্টুডেন্ট থাকা অবস্থায় পিআরের অ্যাপ্লিকেশন করে ফেলে, কারণ পিআরের অ্যাপ্লিকেশনটা ওটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমি ওই পিআরের ওই গ্রিন কার্ডের অনেক ক্যাটাগরি আছে। আমি যেটা করছিলাম এটাকে বলা হয় EB2 NIW। EB2 NIW, NIW স্ট্যান্ডস ফর ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। ইউজুয়ালি ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার মানে আমরা একটা ওয়েভার পাই, যেটার ক্ষেত্রে আমি বলতেছি ইউএস গভর্নমেন্টকে যে আমার কোয়ালিফিকেশন যেরকম আছে এটা তোমার ইকোনমির জন্য বেনিফিশিয়াল, সো আমাকে গ্রিন কার্ড দেওয়ার জন্য তোমার কোনো কোম্পানির এমপ্লয়মেন্টের দরকার নেই। তো মোস্ট অফ দ্য যারা পিএইচডি ট্র্যাক ইভেন মাস্টার্স ট্র্যাকেও যায় ইদানিং, ইউজুয়ালি সবাই এই EB2 ট্র্যাকেই অ্যাপ্লাই করে ফেলে। তো ওখানে তোমাকে পিএইচডি, কেন বারবার একটু পিএইচডিকে আনতেছি, পিএইচডিতে দেখা যায় কি পিএইচডি করা অবস্থায় তোমার 3-4টা পাবলিকেশন থেকে যাচ্ছে। তো ওটাকেই তুমি যখন লয়ারের সাথে লেটারটা ড্রাফট করবে, ওখানে দেখা যায় যে তোমার কাজগুলো আসলে তুমি ইউএস ইকোনমিতে সামহাও খুবই ইমপ্রুভ করার ক্ষেত্রেই ডাইভার্ট করানো সম্ভব। তো স্টোরিটা ভাবে ন্যারেট করলে দেখা যায় এই ক্যাটাগরিতেই আমাদের গ্রিন কার্ডটা হয়ে যায়। তো এইটার বাদেও আরও ক্যাটাগরি আছে, EB2 নই আনস্কিল্ড ওয়ার্কার, আর EB5 ওটা হলো বিজনেস ক্যাটাগরি। তো এইটার ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অনেক কোটি টাকা লাগে, 10 কোটি টাকা। সো আমি বলবো there is not a single path to your destination, there are multiple pathways. তো ওই ব্যাপারটা বললাম কারণ কি, যারাই ওখানে যেতে চাবে তাদের মাথায় একটা স্ট্রেস থেকেই যায়। ওই যে বললাম স্টুডেন্ট এলিয়েনদের না, ওই পড়ো বাট তুমি এটা করতে পারবা না, ওই যে লুক বাট ডোন্ট টাচ, এরকম একটা ব্যাপার থেকে আসে। তো এই জিনিসটাকে নেভিগেট করার জন্য একটা হেডস আপ যে না, এই কাগজ যেহেতু ওখানে থাকতে হলে লাইফ অনেক ইজি হয়ে যাবে, ওই ভিসার ব্যাপারটা আর থাকে না। ভিসা আসলে জাস্ট আমেরিকা ঢুকতে পারবে কি না এটার একটা ইয়ে। আমি বেশি কথা বলতে চাই না, কারণ নাইলে আবার আমি ইমিগ্রেশন লয়ারের মতো কথা বলা শুরু হয়ে যাবে। আল স্টপ হিয়ার। আমি আরেকটা জিনিস আপনাদের সবাই জানাই রাখি, যে আলিমুর রেজা ভাই কিন্তু 3টা পেটেন্ট আছে আর 35টা পাবলিকেশন। আমি আসলে পাবলিকেশনের চাইতে আমি আসলে পেটেন্টের সম্বন্ধে জানতে চাচ্ছি। পেটেন্ট সম্বন্ধে যদি 3টা পেটেন্ট আছে আমরা এটা জানি, তো পেটেন্টের সম্বন্ধে